গ্র্যান্ড মাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশি দাবাড়ু জিয়াউর রহমান। চলুন দর্শক, আমরা আমাদের অতিথিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছেন? জি, ভালো আছি। যারা সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত, বিশেষ করে গানের শিল্পী আমাদের মধ্যে যখন আসেন, আমরা জিজ্ঞেস করি যে সকালে ওঠার অভ্যাস আছে, সকালে কি গানের রেয়াজ করা হয়? তো একজন দাবাড়ু কেমন নিয়মিত প্র্যাকটিস করেন? হ্যাঁ, আমরা মোটামুটি আমি সকালেই উঠি। আমি তবে বেশি সকালে না, হয়তো 8টা নাগাদ উঠে পড়ি। আজকে একটু আর্লি উঠতে হয়েছে, যাই হোক, এখানে আসার জন্য। আর এমনি নর্মালি আমাদের রুটিন লাইফ মেনটেন করতে হয়, কারণ স্পোর্টসে ভালো পারফরমেন্সের জন্য সবসময় একটা মোটামুটি ভালো রুটিন লাইফ মেনটেন করতে হয়। আর দাবায় যেহেতু মাথার খেলা বলা হয়, পুরোটাই মগজ ব্যবহার করে খেলতে হয়, কাজেই সেখানে একটা এক্সারসাইজ তো বোধহয় রাখতে হয় মগজের। হ্যাঁ, অবশ্যই। মানে মাথাটা সবসময় ক্লিয়ার রাখতে হবে এবং মন ভালো রাখতে হবে অবশ্যই। আর যতটা সম্ভব বৈচিত্র্যতা থাকবে, সবসময় একটা না একটা কিছুর সাথে, যেমন মনে করুন যে মোটা যেন ভালো থাকে গান শুনে, বা কোনো ভালো মুভি বা নাটক দেখে, এগুলো দেখেও অনেক সময় মন টন ভালো থাকে, এতে রিক্রিয়েশনটা হয় ভালো। এবার আপনার জীবনের রাঙা সকাল, রাঙা শৈশবের গল্প শুনতে চাই। আপনার জন্ম কোথায়? দিনাজপুরে। সেখানে কি বেড়ে ওঠা? না, অ্যাকচুয়ালি আমার বেড়ে ওঠা অনেক ছোটকাল থেকে আমি ঢাকাতেই বড় হয়েছি। তো শৈশব কৈশোরের দিনগুলো কেমন ছিল? অ্যাকচুয়ালি আমি অনেক ছোটকাল থেকেই তো খেলাধুলার সাথে জড়িত। তো আমার অ্যাকচুয়ালি আমার এই দাবার সাথেই বেশি পরিচয় অনেক ছোটকাল থেকেই। প্রায় 9 বছর বয়স থেকেই আমি দাবাতে প্রায় শুরু করে ফেলি তখন। তার মানে খেলাধুলার সাথে জড়িত না, আসলে শুধু খেলার সাথে জড়িত। ধুলা লাগার মতো কোনো খেলা তো আপনি খেলেন? খুব কম সেটা। যেমন আমি ফুটবলটা খুব একটা ভালো খেলতে পারি না, ক্রিকেটটাও ভালো পারি না, তবে ইনডোর গেমস গুলো মোটামুটি পারি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এগুলো ভালো পারি খেলতে। খেলতে না পারলেও ফুটবল ক্রিকেটের প্রতি নিশ্চয়ই আগ্রহ আছে? আছে, অবশ্যই আছে, কিন্তু স্কুল লাইফে আমি ভালো খেলতে পারতাম না, এই জন্য অনেক বকা টকাও খেয়েছি বন্ধুদের কাছে। যাই হোক, সবার সবকিছু হয় না, সব মানুষ যে সব খেলায় পারদর্শী হবে এটাও আশা করা যায় না। আচ্ছা, সবাই খেলোয়াড় হয়ে গেলে খেলা কে দেখবে? হ্যাঁ, স্যার, আমরা আপনার সম্পর্কে আপনার কাছ থেকে জানবো, আমাদের পক্ষ থেকে আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে নিতে চাই। তার আগে আমাদের সাথে রয়েছেন জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশি দাবাড়ু। দাবায় সর্বাধিক 12 বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন এই গ্র্যান্ড মাস্টার। 1994 সালে আন্তর্জাতিক মাস্টার হিসেবে প্রথম জাতীয় দাবায় অংশগ্রহণ করেন এবং চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। 3 বার বিশ্বকাপে অংশ নিয়েছেন। ওয়ার্ল্ড চ্যালেঞ্জার বরিস গেলফান্ডের মতো দাবাড়ু প্রায় নাস্তানাবুদ জিয়ার সামনে। দেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টারই শুধু না, বেশিরভাগ সময় জিয়াই ছিলেন সর্বোচ্চ রেটিংধারী দাবাড়ু। স্যার, দাবার প্রসঙ্গে আমরা জানছিলাম যে ছোটবেলা থেকেই দাবার প্রতি আপনার একটা আগ্রহ তৈরি হয়েছিল। এর পেছনে কি বিশেষ কোনো কারণ ছিল? হ্যাঁ, এর পিছনে বেসিক্যালি আমার বাবা মার বেশি ইচ্ছাটা ছিল। আমার বাবা খুব শৌখিন দাবারও ছিল। উনি ইউনিভার্সিটি লাইফে চ্যাম্পিয়ন ছিলেন, ইউনিভার্সিটিতে জাতীয় দাবা খেলোয়াড়ও ছিলেন। হ্যাঁ, বুয়েটের চ্যাম্পিয়ন ছিলেন উনি ওই সময়। তো উনি বেশ শৌখিন দাবারও, তো ওনার কাছ থেকেই শেখা। আমার বড় ভাইও খেলতেন মাঝে মাঝে, কিন্তু বড় ভাই ওইভাবে অত পেশেন্স নিয়ে খেলতেন না হয়তোবা, এই জন্য ঠিক করা হলো যে আমিই খেলবো প্রফেশনালি। পেশেন্স এবং প্যাশন দুটোই হয়তো দরকার। আপনার বাবা ছিলেন প্রকৌশলী, আপনার মা ছিলেন গৃহিণী। আপনাকে কোন মূল্যবোধে তারা বেড়ে তুলেছেন? অ্যাকচুয়ালি আমার বাবা মা দুজনেই খুব সিম্পল ম্যান, অনেস্টি তাদের সবসময় সবচেয়ে প্রথম যে পলিসিটা, সেটা হচ্ছে অনেস্টি। তাদের সবসময় আমাদেরকে শিখিয়েছেন যে সৎ থাকো এবং সিম্পল থাকো অবশ্যই, কিন্তু অবশ্যই কিছু একটা করে দেখাতে হবে, হয় পড়ালেখাতে, না হলে যেটাই হোক। হ্যাঁ, বাবার একটু চিন্তা ছিল যে আমি যে এই খেলাটাকে প্রফেশন হিসেবে নিচ্ছি, আমি কি পারবো নাকি হোঁচট খাবো, এটা একটু টেনশন ছিল বাবার। কিন্তু আমি একটা পর্যায়ে গিয়ে অনেক কনফিডেন্ট ছিলাম যে না, আমি পারবো। যাই হোক, আজকে এই অবস্থাতে এইভাবে এসেছি। হ্যাঁ, আপনার পরিবার প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছে, আপনি 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট? দ্বিতীয়। আচ্ছা, তো 3 ভাই হলে বাসায় মারামারির একটা ব্যাপার থাকে। বড় ভাই একটু দাদাগিরি করবে, ছোট ভাই নালিশ করবে।
মাঝামাঝিতে পড়ে আপনার কি অবস্থা ছিল? হ্যাঁ, মাঝামাঝিতে একটু হয়, সমস্যা হয়। আবার মানে কি দুই দিক থেকেই অনেক ভালোবাসা পাওয়া যায় অবশ্যই। মানে বড়জন অনেক যে বড় ভাই সেও খুব কেয়ারফুল থাকে, কেয়ারিং থাকে, খুব কনসার্ন থাকে খেলাধুলার রেজাল্ট নিয়ে। ছোট ভাইও খুব মানে রেসপেক্টের চোখে দেখে রেজাল্ট। আমি বেশ এনজয় করি সবসময় ফ্যামিলির সাথে অলওয়েজ। তো আপনি যখন অল্প বয়সে দাবায় খ্যাতি অর্জন করলেন তখন কি সেটা ছোট ভাইয়ের উপর প্রভাব পড়েছিল? যে বাবা মারা কি তাকে আপনার উদাহরণ দিয়ে কোনো বিশেষ অ্যাকচুয়ালি আমি খুব অল্প বয়সেই আসলে এত মানে দূরে চলে গিয়েছি মানে পারফরমেন্সের দিক থেকে। মানে এটা আসলে কি তখন কারো পক্ষে এটা ফলো করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আসলে আমি নিজেই এটা ফিল করি যে আমি অনেক অল্প বয়সে জাতীয় দাবা চ্যাম্পিয়ন হই। এখন এটা মানে আমাকে ফলো করতে গেলে অনেক মানে ত্যাগ স্বীকার করতে হবে। তখন এটা আসলে আমার মধ্যে হয়তো একটা মানে বাইবর্ন কোয়ালিটি ছিল হয়তো, এই জন্য হয়তো এই অল্প বয়সে হয়ে গিয়েছে। তো আমার ছোট ভাই পরে আর এটা চেষ্টা করেনি খেলাটা নিয়ে। বড় ভাইও খুব প্রাউড ফিল করতে অবশ্যই এটা নিয়ে। তো যাই হোক, মানে আপনি কি কি ত্যাগ স্বীকার করেছেন একজন সফল দাবাড়ু হওয়ার ক্ষেত্রে? আমি লেখাপড়াটাকে অতটা সিরিয়াসলি নেইনি সবসময়। মানে একটা মানে কম্প্রোমাইজ করেছি। মানে যেমন সবসময় মানে যেটা কঠিন দিক সেগুলোকে না বাছাই করে সহজ দিকে চলে গেছি। যেমন আমি ম্যাট্রিকে সায়েন্স থেকে পাশ করার পরে তারপর ইন্টারে আমি কমার্সে চলে যাই একটু সহজ পড়ালেখার জন্য আর কি। হ্যাঁ, সায়েন্সটা আমার কাছে একটু কঠিন লেগেছিল তখন খেলাধুলা আমার বেশ প্রাইম টাইম যাচ্ছে। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতেও আমি মোটামুটি জাস্ট আমি অত ডিফিকাল্ট সাবজেক্টে যাইনি, অ্যানথ্রোপোলজিতে আমি পড়েছি। যাই হোক, আমাকে টিচাররাও সবসময় হেল্প করেছেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। জি জি। আপনি বলছিলেন যে বাবা প্রথম স্বপ্ন দেখালেন দাবাড়ু হওয়ার ব্যাপারে। তো বাবা আপনাকে একটু বিশেষ নামে ডাকতেন। হ্যাঁ, এর ইতিহাসটা শুনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তখন তো নিয়াজ মোর্শেদ বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার, এটা সবচেয়ে আলোড়িত একটা নাম। তো তার সাথে দেখা করারই একটা বিশাল স্বপ্নের ব্যাপার ছিল। কিন্তু আমার তো অলরেডি তার সাথে কয়েকবার দেখা হয়েও গিয়েছেন এবং আমরা একই স্কুলের। তখন উনি জাস্ট সেন্ট জোসেফ থেকে ম্যাট্রিক পাস করেছেন, তখন আমি ভর্তি হয়েছি। আচ্ছা। তো বাবার কাছেও একটা বেশ মানে স্বপ্নের মতো লাগতো তার সাথে কথা বলা, দেখা করা। তো বাবা আমাকে ওই স্বপ্নটা দেখিয়েছেন, ফিল করেছেন যে আমি হয়তো ওই জায়গায় যেতে পারবো। তো এই জন্য ওই মজার নামটাতে ডাকতেন আর কি। কোন নামটা আমাদের দর্শকরা শুনুক। অ্যাকচুয়ালি উনি ডাকতেন পেঁয়াজ মসুর বলে মাঝে মাঝে। স্যার, আপনি দাবা খেলার ক্ষেত্রে কোন স্টাইলটা ফলো করেন? আমি ইউনিভার্সাল স্টাইলে বেসিক্যালি যখন যেটা মানে ডিমান্ড করে বোর্ডে সাধারণত সেই ডিমান্ড অনুযায়ী আমি খেলি। পজিশনাল, স্ট্র্যাটেজিক্যাল যখন দরকার হয় বা অ্যাটাকিং যখন দরকার তখন অ্যাটাকিং খেলি। স্টাইলগুলো সম্পর্কে আমরা একটু জানি। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের উপরেই স্টাইলগুলো আসলে তৈরি হয়েছে। যেমন গ্যারি ক্যাসপারভ প্রচন্ড ইউনিভার্সাল, বেসিক্যালি অ্যাগ্রেসিভ খেলে, তবে ইউনিভার্সালি সে নিজেকে দাবি করে অবশ্যই। আনাটোলি কার্পভ একটু ডিফেন্সিভ, স্ট্র্যাটেজিক বেশি এবং এন্ড গেম স্পেশালিস্ট বেসিক্যালি আনাটোলি কার্পভ। আরও অনেক, যেমন ক্র্যামনিক, ভ্লাদিমির ক্র্যামনিক, যে সে এখন মোটামুটি মেথডিক্যাল, খুব বেশি রকম গ্রামাটিক্যাল খেলে এবং এক রকমই খেলার চেষ্টা করে বেশিরভাগ সময়। এরকম বেশ কিছু স্টাইল আছে। তো আমি ক্র্যামনিককে ফলো করি অনেক সময়, ভ্লাদিমির ক্র্যামনিককে ফলো করি। স্যার, আপনি তো 12 বার চ্যাম্পিয়ন হয়েছেন বোধহয়। তো আপনার এই দাবাড়ু হিসেবে সফল হবার শুরুর গল্পটা জানতে চাই। শুরুটা কি 14 বছর বয়সে? হ্যাঁ, অ্যাকচুয়ালি 13 বছর বয়স থেকেই আমি প্রথম সাফল্য পাই। সাব জুনিয়রে চ্যাম্পিয়ন হই, জুনিয়রে চ্যাম্পিয়ন হই, জাতীয় যেগুলা অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 20 দুটোতেই আমি চ্যাম্পিয়ন হয়েছি। এবং সবসময়ই একটা জিনিস কম্পিটিশন হতো একজন আমার সমবয়সী একজন খেলোয়াড়ের সাথে। আচ্ছা। এটা খুব মানে সে সবসময় আমার চিরপ্রতিদ্বন্দ্বী ছিল এবং বন্ধু ছিল, অবশ্যই এখনো আছে। গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, বাংলাদেশের তৃতীয় গ্র্যান্ড মাস্টার। তো অনেক ছোট বয়সে, যখন আমার বয়স 9, সেন্ট জোসেফ স্কুলে পড়ি, তখন সেই স্কুলেই একটা টুর্নামেন্টে ওর সাথে খেলা পড়েছিল। কিন্তু আমি তখন তাকে চিনি না যে সে ভালো প্লেয়ার কিনা। খুব অল্প মানে চালের মধ্যে, মানে বেশিক্ষণ আমি টিকতে পারিনি তার সাথে, খুব তাড়াতাড়ি হেরে গিয়েছিলাম এবং খুব অবাক হয়েছিলাম যে এত ভালো খেলে। তো পরে ওর সাথেই আমার সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতা হতো। আচ্ছা। এবং সেখানে কে বেশি জিততো? এই সবসময় 19-20, মানে কি 86-তে ও সাব জুনিয়র চ্যাম্পিয়ন হয়, আমি 87-তে জুনিয়র চ্যাম্পিয়ন, সাব জুনিয়র এবং জুনিয়র হই।
আবার ও 91, 92, 93 তিনটা বছরই ও জাতীয় চ্যাম্পিয়ন হয়। আমি ওর আগে হয়েছি জাতীয় চ্যাম্পিয়ন, কিন্তু ও মানে হ্যাট্রিক করেছিল তখন। আচ্ছা আচ্ছা। তারপরে আবার 94। তো এইভাবে অল্টারনেট ইয়ার গুলোতে মানে আমরা ভাগাভাগি করে নিয়েছি আর কি চ্যাম্পিয়নশিপ। তো 13-14 বছর বয়সে চ্যাম্পিয়ন হবার পরে কি হয়েছিল আপনার? অ্যাকচুয়ালি আমি তো জাতীয় চ্যাম্পিয়নটা আগে হইতে, এরপরে তো মানে আলোড়ন অবশ্যই হয় এবং সবাই ভাবে যে এই হয়তো দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার হবে। নিয়াজ ভাইও কমেন্ট করেছিল যে অবশ্যই ভালো প্লেয়ার হবে, এবং সবসময় আমাকে ভালো উপদেশ দিতেন। আর আমাদের মধ্যে সবসময় একটা কম্পিটিশন থাকতো আমার আর রিফাতের মধ্যে। জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পরে তখন আমি মোটামুটি বুঝতে পারি যে না, আমার এটি প্রফেশন হয়তো হবে ভবিষ্যতে। তারপর গ্র্যান্ড মাস্টার হলেন কবে? হ্যাঁ, গ্র্যান্ড মাস্টার হতে একটু সময় লেগেছে অ্যাকচুয়ালি, আরো আগে হওয়া উচিত ছিল। গ্র্যান্ড মাস্টার হতে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পরে আরো প্রায় 14 বছর পরে আমি গ্র্যান্ড মাস্টার হই, যেটা একটু সময়টা একটু বেশি লেগে গিয়েছে। কেন? এটা আসলে মেবি আমাদের এনভায়রনমেন্ট, আমাদের দাবার দেশের পৃষ্ঠপোষকতা। হ্যাঁ, ওটা আর দেশের একটা এনভায়রনমেন্ট। কারণ আমাদের আসলে কি, যখন লেখাপড়া করি লেখাপড়াতে একটা চাপ থাকে। দেখা যায় আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখনও পরীক্ষার চাপ ছিল, প্লাস ম্যাচুরিটি আসতে একটু দেরি হয় অনেক সময় অনেকের। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এখনকার যুগের ছেলেমেয়েরা অনেক বেশি ম্যাচুরিটি আমার কাছে মনে হয়। আমরা যেই যুগে বড় হচ্ছিলাম তখন আমাদের ম্যাচুরিটি আসতে একটু সময় লেগেছে, যে আমাদের কিছু একটা করতে হবে। তো ফিল করি যে না, আমাদের নিয়াজ ভাইয়ের মতো হতেই হবে অবশ্যই। হ্যাঁ, তো মোটামুটি আমি মাস্টার্স করার পরে তখন খুব একদম কোমর বেঁধে লাগি যাকে বলে, যে হ্যাঁ আমাকে কিছু একটা করতেই হবে। মাস্টার্স কমপ্লিট করি সেই 98-এ। এরপরে মোটামুটি 99 থেকে আমি বাইরে সাফল্য পাওয়া শুরু করি, দেশের বাইরে। তো প্রথম যখন আপনার আদর্শ নিয়াজ মোরশেদের সামনে আপনি চ্যাম্পিয়ন হলেন, সেই সময়ের অনুভূতি কেমন ছিল? অবশ্যই এটা মানে এখনো মনে আছে, 1988 উনি খেলা দেখতে এসেছিলেন। তো আমার প্রথম 2-3 রাউন্ডের গেমগুলো দেখি উনি কমেন্ট করেছিলেন যে হ্যাঁ ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে মনে হচ্ছে ওই। তো তখন একটা কনফিডেন্সের লেভেলটা বেড়ে যায়, না হ্যাঁ নিয়াজ ভাই কমেন্ট করছে মানে অবশ্যই কিছু একটা হবে। ওনার সাথে খেলার সুযোগ হয়েছে? হ্যাঁ, ওনার সাথে খেলেছি, কিন্তু বেশিরভাগ সময় কি মানে আমরা ফাইট করতাম না ওই টাইমটাতে। মানে খেলাগুলো মানে দুজনেই মানে একটু সেফ খেলতাম, কেউ কারোর সাথে হারতে যেতাম না। হ্যাঁ, তো একটা ব্যাপার কাজ করতো। তো অ্যাকচুয়ালি 95-এ আমি ওনার কাছে প্রথম হারি, ওনার সাথে খেলে হারি। ওটা আবার 97 আবার রিভেঞ্জ নেই আর কি। যাই হোক, তখন থেকে আমাদের মোটামুটি ফাইটটা শুরু হয় 95, 97 ওই সময় থেকে। আচ্ছা। তো আপনি 12 বার, অদিতি কিছু বলছেন? না না। আচ্ছা, আপনি 12 বার চ্যাম্পিয়ন হলেন, আপনি গ্র্যান্ড মাস্টার খেতাব জয় করলেন, তারপরে আপনার পরিকল্পনাটা কি ছিল? তারপরে অ্যাকচুয়ালি গ্র্যান্ড মাস্টার হওয়ার পরে আমি নিউ লাইফ, মানে আমার বিয়ে হয় আর কি। আচ্ছা। তো তখন আবার আরেকটা মানে একটা কনফিউশন থাকে যে এরপরে আমার কি এইম হবে, হ্যাঁ আমি কতদূর যেতে পারবো। এই জিনিসগুলো বুঝতে আমার একটু সময় লেগেছে আসলে। তো এই জিনিসগুলো বুঝতে বুঝতে আসলে অনেক বছর পেরিয়ে গেছে, এটাও একটা ব্যাপার। প্লাস প্র্যাকটিক্যাল লাইফে অনেক প্রতিবন্ধকতা থাকে, অনেক অনেক দায়িত্ব থাকে। তো সব মিলিয়ে অ্যাকচুয়ালি আমি ফিল করি যে না, অ্যাকচুয়ালি গত ধরেন 4-5 বছর আগের থেকে আমি ফিল করি যে না, এইভাবে চলা যাবে না, আরো কিছু একটা করতে হবে, মানে যাতে বাংলাদেশের ইতিহাসে নামটা লেখা থাকে যে না আমাদের গ্র্যান্ডমাস্টার এত দূর পর্যন্ত যেতে পারে। এই জন্য এখন সেই ফিলিংসটা থেকে এখন চিন্তা করছে না, আরো বেশ কিছু বছর আরো সিরিয়াসলি খেলে নি। একজন খেলোয়াড় হিসেবে, বিশেষ করে ইনডোর গেমসের ক্ষেত্রে যদি বলি, একজন দাবাড়ু হিসেবে জীবন চালানো, জীবিকা নির্বাহ করা আমাদের দেশে কতটুকু সহজ? এটা প্রায় অসম্ভব। বাংলাদেশেই যদি আমি শুধু পড়ে থাকি, শুধু দাবা খেলা নিয়ে থাকি, তাহলে এটা ভেরি ডিফিকাল্ট। আমাকে বিভিন্ন জায়গাতে যেতে হয়েছে আমার প্রফেশনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আমি মালয়েশিয়াতে প্রায় 1 বছর ছিলাম, এই দাবা রিলেটেড কারণে কোচিং দিয়েছি ওখানে। ইন্ডিয়াতেও যাই মাঝে মাঝে, কিন্তু এখন বেসিক্যালি আমার গন্ডিটা অনেকদিন যাবত ইন্ডিয়া আর মালয়েশিয়া, এই এশিয়ান কান্ট্রিগুলোতেই রয়ে গেছে, যেটা ঠিক না আসলে। আমাদের আরো দূরে যেতে হবে, ওয়েস্টে যেতে হবে, ইউরোপে যেতে হবে, আমেরিকা যেতে হবে, তাহলে আমাদের খেলার পরিধিটা বাড়লে আরো আমাদের রেজাল্টগুলো ভালো হবে। স্যার, আপনার
পেশাগত জীবনে আপনি তো দাবা নিয়ে রয়েছেন, আমাদের জানা মতে কোনো চাকরি বা ব্যবসার সাথে আপনি জড়িত নন, তো কতটুকু সময় দিতে হয় চর্চায় বা এই অনুশীলনের ধরনটা কেমন? এটা আসলে যখন শরীর টরীর ভালো থাকে, ফিটনেস থাকে যখন, তখন মোটামুটি চেষ্টা করি যতটা সময় পাই। কখনো 10 ঘন্টার উপরেও হয়ে যায়, আবার কখনো দেখা যাচ্ছে প্র্যাকটিসই হচ্ছে না। এটা আসলে জাস্ট মুডের উপরে আসলে। টুর্নামেন্ট সামনে থাকলে তখন ওই টুর্নামেন্টটাকে বেস করে, ওইটাকে এইম করে অনেক প্র্যাকটিস করা হয় তখন। তো নিজে খেলার পাশাপাশি তো আপনি কোচিং এও কোচিং হ্যাঁ, ওটা আমি বেশ কিছু সময় কোচিং করিয়েছি। এবছর করাইনি হয়তোবা, হ্যাঁ এবছর করাইনি, গত কয়েক বছর আমি কোচিং করিয়েছি বিভিন্ন স্টুডেন্টদের। অদিতি, আপনি বলছিলেন মন ভালো রাখাটা একটা ব্যাপার, তো তার মানে স্ট্রেসের জায়গাটা বোধহয় বেশ কন্ট্রোলে রাখতে হয়। খেলা যদি সামনে থাকে, টুর্নামেন্ট সামনে থাকে, তাহলে তো অটোমেটিক কিছুটা প্রেশার থাকবেই। চেষ্টা করি যতটা সম্ভব মনটাকে ভালো রাখার, কোনো অ্যাংজাইটিতে থাকাটা চলবে না তখন, এটা ভেরি ইম্পর্টেন্ট আসলে। সেটাই জানতে চাইছিলাম যে সেটা কি আসলে সম্ভব খেলার আগে? হ্যাঁ, এটা অনেক দিনের এক্সপিরিয়েন্স, তো এখন আমরা চেষ্টা করি ওইভাবে চলার আর কি, লাইফ রুটিনটাকে ওইভাবে মেনটেন করার চেষ্টা করি। স্যার, আপনার একজন মানুষ যদি দাবাড়ু হিসেবে সফল হতে চায়, তার কি কি গুণাবলী থাকা উচিত বলে? খেলার তো অবশ্যই একটা দক্ষতা থাকবে, তার পাশাপাশি পজিটিভ ফিলিংস লাগবে, পেশেন্স লাগবে, তারপরে কনসেন্ট্রেশন দেওয়ার ক্ষমতা থাকতে হবে, অবশ্যই ফিটনেস থাকতে হবে, মেন্টাল ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস। এগুলো মোটামুটি সব খেলাতেই একই রকম। তবে দাবাতে যেটা বেশি দরকার সেটা হচ্ছে কি খুব পেশেন্স বেশি দরকার, অবশ্যই ফিটনেসের পাশাপাশি। কিন্তু আপনি যেমন সবকিছু ফেলে কিংবা কম্প্রোমাইজ, আপনি বললেন যে পড়াশোনাকে কম্প্রোমাইজ করে, তো এই প্রজন্মের কেউ যদি দাবায় আসতে চায়, তো তার পরিবার কি সেভাবে সহযোগিতা করবে বলে আপনি মনে করেন? পরিবারের সহযোগিতাটা খুব দরকার আসলে, কারণ ফ্যামিলি সাপোর্ট না পেলে একজন খেলোয়াড় খেলাধুলাতে ভালো খেলতে পারবে না। এটা যে কোনো খেলার ক্ষেত্রে অ্যাকচুয়ালি, কারণ ফ্যামিলিকে বিলিভ করতে হবে যে খেলাধুলা দিয়ে জীবন চালানো সম্ভব। আপনার মতে আমাদের দেশ কিভাবে পৃষ্ঠপোষকতা করছে এই দাবা খেলাকে? এটা আসলে নিয়মিত না, অনিয়মিত। তারপরেও কিছু কিছু ক্লাব বা কিছু কিছু অর্গানাইজেশন এটা সবসময় চেষ্টা করে হেল্প করার আর কি। সেটা কি প্রতুল? যথেষ্ট না, আরো দরকার অবশ্যই, কিন্তু সামহাউ এটা মেনটেন হচ্ছে আর কি। যেমন একটা সময় বাংলাদেশ বিমান অনেক সাপোর্ট করেছে আমাদেরকে। ধরেন কিছুদিন ধরে আমি মোহামেডানে খেলছি, মোহামেডান সাপোর্ট করছে। আরো বেশ কিছু দল আছে, দুরন্ত রাজশাহী যেমন দাবাতে দল আছে, তারাও সাপোর্ট করছে এখন। এগুলো তো ছোট ছোট দল, রাষ্ট্রীয়ভাবে আমরা যেটা বলি যে ফেডারেশনের দায়িত্ব থাকে, সেক্ষেত্রে দাবা কতটুকু ভালো করছে বা কোন অবস্থানে আছে? আসলে ফেডারেশনের ক্ষমতা অনেক সীমিত এখানে ফেডারেশন আসলে কি ফিদে রিলেটেড যেসব টুর্নামেন্ট, ফিদে হচ্ছে কেউ ওয়ার্ল্ড চেস ফেডারেশন, তো সেসব টুর্নামেন্টে ফেডারেশন অব্লিগেশন মনে করে যে তাদেরকে পাঠাতে হবে। কিন্তু বাইরের যেগুলো ফিদে রিলেটেড, ফিদের বাইরে যেসব টুর্নামেন্টগুলো, ওগুলো তো অংশগ্রহণ করা আসলে আমাদের করতেই হবে, না করলে আমাদের খেলা ডেভেলপ করবে না। সেগুলো নিয়মিতভাবে ওরকম সাপোর্ট করতে পারে না হয়তো, বা ফেডারেশন চেষ্টা করে কিন্তু পারে না ওটা, বিকজ অফ ল্যাক অফ বাজেট বা যাই হোক। তো নানা কারণে অনেক সময় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তো এইটাই আমাদের আসলে এই দিকেই আমাদের আসলে নজর দিতে হবে আসলে, ফেডারেশন যেন সক্ষম হয়, ফেডারেশন যেন এস্টাবলিশড হয়, যে ফেডারেশন যেন একটা প্রতি বছরের একটা যেন প্ল্যান থাকে যে এই কয়টা প্লেয়ারকে এসব টুর্নামেন্টে খেলতে দেওয়ার একটা সুযোগ দিতে হবে, তাহলে দাবা অনেক দূরে এগিয়ে যাবে। আপনার কি মনে হয় মিডিয়া কভারেজ কতটুকু সাহায্য করতে পারে? মিডিয়া অলওয়েজ হেল্পফুল, ভেরি মাচ হেল্পফুল। অ্যাকচুয়ালি মিডিয়াই পারে একটা খেলাকে অনেক উপরে উঠাতে, এবং মিডিয়ার কারণেই আমার ব্যাপারটা অনেকে জানছে, আমাদের দাবার ব্যাপারটা অনেকেই জানছে, দাবাতে আমরা এই রেজাল্ট করছি। অবশ্যই মিডিয়া সাপোর্ট ইজ দেয়ার অফকোর্স। এখন হ্যাঁ যথেষ্ট, হ্যাঁ মোটামুটি বেশ যথেষ্টই অবশ্যই।
আর মানে ইন্টারন্যাশনালি যদি মিডিয়া আরেকটু কভারেজ দেয় আমাদেরকে, তাহলে আরো জিনিসটা এগিয়ে যাবে অবশ্যই। যেমন আমরা যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, আমরা যখন অলিম্পিয়াডে খেলতে যাচ্ছি ফর এক্সাম্পল, সেখানে যদি বা মিডিয়া আমাদের সাথে যায়, তাহলে মানে আমাদের যারা আমাদের যারা মানে দর্শক আছেন দাবার, তারাও ব্যাপারটা সম্পর্কে, খেলাটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং খেলোয়াড়রাও উৎসাহিত হবে। তা আপনি তো 12 বার চ্যাম্পিয়ন হয়েছেন আমরা বলছি, এবং বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছেন, গ্র্যান্ড মাস্টার হয়েছে। তো বিশেষ কোনো ম্যাচের কথা কি মনে পড়ছে, বিশেষ কোনো দিনের কথা এই মুহূর্তে? অ্যাকচুয়ালি আমি তো আসলে অনেক বছরের এক্সপিরিয়েন্স, 30 বছরের এক্সপিরিয়েন্স দাবাতে, ইন্টারন্যাশনালি অনেক বছর ধরে খেলছি। আমার এখন মনে পড়ছে ওই গার্লফ্রেন্ডের সাথেই, হয়তো জাস্ট রিসেন্টলি খেলে আসলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গার্লফ্রেন্ডের সাথে। তো একটা পর্যায়ে মানে প্রায় কনফার্মই ছিল যে আমি ম্যাচটা তার সাথে জিতে যাচ্ছিলাম। যাই হোক, সামহাও ওটা মেনটেন হয়নি, কারণ তার বিশাল এক্সপিরিয়েন্স আমাকে সামহাও সেই গেমটা সেভ করে আর কি। তো ওইটা মনে পড়ছে। আরো বিভিন্ন ক্ষেত্রে আমরা এই খেলাটা সম্পর্কে বিস্তারিত শুনি একটু। অ্যাকচুয়ালি প্রথম ম্যাচটা, যেটা আমি প্রথম গেমটা খেললাম, সেটা আসলে সেটা আমি হেরে গেছিলাম। সেটা আমার ভালো অবস্থা ছিল অবশ্যই, কিন্তু তাও আমি হেরে যাই, কারণ একটা নার্ভাসনেস কাজ করেছে মেবি এই কারণে। কিন্তু পরের ম্যাচটাতে, যেটা সেকেন্ড ম্যাচ খেললাম, তার সাথে আমার হোয়াইট কালার ছিল, সেটা আমি মোটামুটি ডেসপারেট থাকি যে এই গেমটা আমার কিছু একটা করতে হবে, জিততেই হবে। আমার ওয়াইফের সাথে কথা হয় আগের দিন রাতের বেলায়। সে মোটামুটি অতটা মানে সে আশাবাদী, কিন্তু খুব একটা আশাবাদীও না আর কি, একটা মাঝামাঝি অবস্থান। কিন্তু আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোনো কিছু কথা দরকার নেই, জাস্ট ইউ উইল সি দ্যাট আমি কালকে খেলবো, সে যত বড় প্লেয়ারই হোক অবশ্যই। তো ওরকম একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে গিয়েছি যে সে যেই হোক তাকে উড়িয়ে দিতে হবে একদম। হ্যাঁ, এই বিশ্বাস নিয়ে গিয়েছি এবং প্রায় উড়িয়েও দিয়েছিলাম। যাই হোক, প্রায় 6-7 ঘন্টার গেম ছিল, তো এক্সাইটমেন্ট চলে এসেছিল যে এত বড় প্লেয়ারকে হারিয়ে দিচ্ছে। এক্সাইটমেন্টের কারণে হয়তো কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায় শেষের দিকে এসে, যেটা আমার মনে হয় অনেক খেলাতেই এটা হয়, আমাদের মেবি ক্রিকেটেও এটা হয় আমার মনে হয়। তো একই এক্সপিরিয়েন্স আমারও হলো। যাই হোক, আশা করি নেক্সটে হয়তো হবে না। সেটা কোথায় হয়েছিল খেলাটা? খেলাটা হয়েছিল নরওয়েতে। খেলার জন্য কোথায়, কোন কোন দেশে যাওয়া হয়েছে? প্রায় 20-22টা দেশের খেলেছি। আপনি বলছিলেন যে নরওয়ের এই খেলাটার সময় ফোনে কথা হচ্ছিল আপনার স্ত্রীর সাথে। আপনার সাথে আপনার স্ত্রী যান না কোথাও আন্তর্জাতিক খেলাগুলোর সময়? হ্যাঁ, প্রায় যান। এইটাতে যাইনি, নরওয়েতে যাইনি, আচ্ছা, মাঝে মাঝেই যায়। তার মেন্টাল সাপোর্ট কেমন? হ্যাঁ, অবশ্যই এটা একটা বিশাল একটা সাপোর্ট, মেন্টাল সাপোর্ট। আমার ছেলেও এখন খেলাধুলার সাথে কিছুটা জড়িত হয়ে গিয়েছে, তো ওটাও একটা বড় সাপোর্ট অবশ্যই। এটা একটা ইন্সপায়ারেশন আমার কাছে অবশ্যই। তো ছেলে কি নিজ ইচ্ছায় দাবার প্রতি আগ্রহী হয়েছে নাকি আপনি ছোটবেলা থেকে? আমার ইচ্ছাটার চেয়ে ওর ইচ্ছাটাই বেশি অ্যাকচুয়ালি। ও মোটামুটি ওর লেখাপড়াতে ভালো, ফার্স্ট হচ্ছে অবশ্যই, কিন্তু লেখাপড়াটা ওর কাছে বোরিং লাগে মনে হয়। ফার্স্ট হয় যদিও, তারপরে মনে হচ্ছে ওর শুধু লেখাপড়া, ওর খেলাধুলার প্রতি খুব ঝোঁকটা খুব বেশি। আপনার স্ত্রী কি কোনোভাবে খেলাধুলার সাথে জড়িত? খেলাধুলা মাঝে মাঝে খেলে, শৌখিন খেলোয়াড়। মাঝে মাঝে এমন দাবাটা খেলে, মাঝে মাঝে। অ্যাকচুয়ালি বিয়ের পরেই সে দাবা খেলাটা শিখেছে। অ্যাকচুয়ালি অন্য লাইনের সে লেখাপড়াতে খুবই ভালো ছিল, গানে খুব ভালো ছিল, তো এখন ওগুলো করছে না আর কি। বিয়ের পর কি আপনার কাছ থেকে নিশ্চয়ই শিখেছেন? হ্যাঁ, আমার কাছ থেকে দাবা, একজন গ্র্যান্ড মাস্টারের কাছ থেকে শেখা অনেক সৌভাগ্যের ব্যাপার। শেখেনি মানে এটা দেখে দেখে শেখা আর কি, অতটা ওরকম টাইম দেওয়া হয়নি। স্যার, আপনি তো বইও লিখেছেন দাবা নিয়ে, সে সম্পর্কে জানতে চাই। সেটা অনেক আগে, অবশ্যই ইউনিভার্সিটি, এই যে অতটা ম্যাচিউর ছিলাম না হয়তো লেখাতে তখন। বইটা ভালোই, মোটামুটি খারাপ না বইটা, আমার কাছে ভালোই লাগে। অনেকেও বলে, প্রশংসা করে বইটা সম্পর্কে। সেই বইটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। অ্যাকচুয়ালি বইটা তখন আমাকে আমার একজন শুভাকাঙ্ক্ষী, অবশ্যই সবসময়কার, উনি খুব হেল্প করেছেন বইটা লিখতে অবশ্যই। আর বইটাতে বেসিক্যালি আমার গেম আর বেশ কিছু মানে ক্লাসিক গেমস দিয়ে বইটা তৈরি করেছি, বাংলাতে লিখেছিলাম। তো ওইটাই আমার প্রথম বই, এখন পর্যন্ত আর সেকেন্ড বই লেখা হয়নি। বইটার নাম কি ছিল? খেলার রাজা, রাজার খেলা। আচ্ছা আচ্ছা। আপনার কি লেখালেখি আরো সামনে করার কোনো পরিকল্পনা আছে? সামনে এই মুহূর্তে নেই, তবে করব অবশ্যই। বই নিয়ে একটা চিন্তা ভাবনা করবো অবশ্যই।
দাবা খেলা বেশ কঠিন খেলা বলা হয়ে থাকে, যে যারা একটু মাথা ভালো শার্প তারা দাবা খেলবে। তো আপনার কি মনে হয় যে এখানে বুদ্ধিমত্তা এবং অনুশীলন দুইটার মধ্যে কোনটাতে বেশি জোর দেওয়া উচিত? হ্যাঁ, বুদ্ধিমত্তা তো অবশ্যই জরুরি একটা জিনিস, কারণ সে কতটুকুন মানে মেধা তার আছে এই খেলার ব্যাপারে। আর অনুশীলনটা খুব দরকার, প্র্যাকটিসটা দরকার, ভালো খেলোয়াড়ের সাথে প্র্যাকটিস দরকার। বয়সটা কি কখনো এক্ষেত্রে বয়সটা যত আর্লি শুরু করা যায় তো অবশ্যই তত ভালো। এটা যে কোনো জিনিসই, লেখাপড়া থেকে শুরু করে যে কোনো খেলাধুলা যত আর্লি শুরু করা যায় তত ভালো। আপনি কি সারা জীবন খেলতে চান? হ্যাঁ, আমি সারা জীবনই খেলতে চাই অবশ্যই। হ্যাঁ, মেবি একটা বয়সে যাওয়ার পরে হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তারপরে খেলা কন্টিনিউ করা যাবে। তারপরে কি কোচিং এ মন দেবেন? কোচিং এ মন দিতে পারি। হ্যাঁ, কোচিং তো এখনো আপনি করছেন? এখন মানে পার্ট টাইম, এটা খুব সিরিয়াসলি না, তখন হয়তো কোচিং এ চলে যাব। তার মানে জীবনের শেষ দিন পর্যন্ত দাবার সাথেই থাকতে চান? হ্যাঁ। তো ম্যাগনাস কার্লসেনের সাথে কখনো খেলা হয়েছে? হ্যাঁ, একবার খেলেছি, সেটা 2008-এ অলিম্পিয়াডে। আচ্ছা। আমাদের বাংলাদেশের সাথে নরওয়ের খেলা পড়েছিল। তো নরওয়ে ওয়াজ এ ভেরি স্ট্রং টিম তখন, এবং কার্লসেন তখন ওয়ার্ল্ডের টপ 3-র মধ্যে একজন তখন। তো আমরা ম্যাচটা ড্র করি, আমিও ড্র করি কার্লসেনের সাথে, এবং আমাদের টোটাল ম্যাচটাও ড্র হয়। তো এটা খুব মানে গর্ব করার মতো একটা রেজাল্ট ছিল অবশ্যই। তো বিরতিতে যাবার আগে আমার একটা প্রশ্ন ছিল যে আপনার সবচেয়ে বড় অর্জন আপনি কোনটাকে দেখছেন? এটা একটা বড় অর্জন অবশ্যই, যে কারণ ম্যাগনাস কার্লসেনকে সবাই ধরে নেক্সট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে। তো নেক্সট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে আমার খেলা হয়েছিল, এবং আমি ড্র করেছিলাম, এবং আমরা ওই দেশের সাথেও ড্র করেছিলাম। এটা আমার কাছে খুব স্মরণীয় একটা ঘটনা। আচ্ছা। দাবা খেলা নিয়ে এমন কি কোনো স্মৃতি আছে যেটা আপনাকে এখনো ব্যথা দেয়? কোনো হার, কোনো পরাজয়? অ্যাকচুয়ালি কখনো কখনো মানে প্রাপ্তিগুলো অনেক দেরিতে আসে। এটাই আসলে, যেমন আমি শুরুতে বলেছিলাম যে আমার গ্র্যান্ড মাস্টার হওয়া উচিত ছিল আরো অনেক আগেই, সেটা অনেক দেরি হয়ে গিয়েছে। 2002-তে আমি টাইটেলটা পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া উচিত ছিল সামহাউ 96-97-এর মধ্যেই। এটা কার উপরে বর্তায়? এটা অ্যাকচুয়ালি আমার পারফরমেন্স। অ্যাকচুয়ালি আমি শেষের দিকে মানে শেষ কোনো একটা ইম্পর্টেন্ট ম্যাচে গিয়ে দেখা যাচ্ছে জেতা দরকার, জিততে পারছি না। এটা অনেকটা ওই যে ক্রিকেটে যেমন মানুষ সেঞ্চুরি মিস করে যেরকম, হ্যাঁ 96-97-এ গিয়ে সেঞ্চুরিটা মিস হয়ে যায়, অনেকটা সেরকম। তো এরকম আমার বহু মিস রয়েছে। তো এইটার জন্যই আমি অনেক বছর পিছিয়ে গিয়েছি, এটার কারণে। গ্র্যান্ড মাস্টার তা নাহলে আরো আগেই হতাম। তো এইটা মানে অ্যাকচুয়ালি গেম যখন মানে ভালো গেম নষ্ট হয়ে যায়, উইনিং গেম লস হয়ে যায়, এগুলোই অনেক মানে তখন মেন্টাল হেডেক হয়ে দাঁড়ায়। তখন ওই দিনে রাতের ঘুমটা নষ্ট হয়ে যায়, তখন সারাক্ষণ ওইটাই মাথাতে চলতে থাকে যে কি হবে। হ্যাঁ, যেমন এই বছরই ফর এক্সাম্পল, এবছর আমি ন্যাশনাল দাবায় রানার আপ হয়েছি, যাই হোক চ্যাম্পিয়ন হতে পারিনি। তো আমি একজনের সাথে হারলাম, মেহেদি হাসান। ওটা হারা ম্যাচ ছিল না, হারলাম। তো এতই আপসেট হয়ে গিয়েছিলাম তখন, ফ্যামিলি সবার সাথে খুব খারাপ বিহেভ করছিলাম, যাই হোক। তো ওরা ব্যাপারটা নর্মালি নিয়েছিল। তো আমি ভাবছিলাম নেক্সট রাউন্ড থেকে আর খেলতেই আসবো না। যাই হোক, এরকম মাঝে মাঝে কাজ করে, মানে নিজেকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়। তো এরকম হতাশা যখন ভর করে, তখন সেটার থেকে পরিত্রাণের জন্য আপনি কি করেন, বা আপনার আপনজনেরা আপনাকে? তখন আপনজনেরা খুব বড় একটা ফ্যাক্টর। ওরা কিভাবে রিয়্যাক্ট করছে, ওরা কিভাবে সান্ত্বনা দিচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। আর মাইন্ডটাকে মানে ডাইভার্ট করতে হয় অন্যদিকে, অন্য কোনো একটা কিছুতে, অন্য হয়তো কোনো নেচারের দিকে ডাইভার্ট করতে হবে। হয়তো সমুদ্র থাকলে সমুদ্রের কাছে চলে যাওয়া যায়, কিন্তু ঢাকাতে তো আর সমুদ্র নেই। এখন কিছু একটা চেষ্টা করি, মানে যাই হোক, হয়তো কোনো গান বাজনা বা যাই হোক কোনো সিরিয়াল প্রসঙ্গে জানতে চাই যে দাবার বাইরে আপনার আগ্রহ কোন দিকে? আমার নেচার খুব ভালো লাগে অবশ্যই, যেমন সমুদ্র দেখতে খুব ভালো লাগে, অবশ্যই ঘুরতে ভালো লাগে। প্রকৃতির কাছে চলে যান? হ্যাঁ, প্রকৃতির কাছে। প্রিয় ভ্রমণ স্থল কোথায়? আমার অ্যাকচুয়ালি বাংলাদেশি অনেক প্রিয় জায়গা আছে, যেমন কক্সবাজার, কুয়াকাটা, এগুলো খুব ভালো লাগে অবশ্যই, অনেকবার গিয়েছি। সমুদ্র আছে বলে? হ্যাঁ, সমুদ্র খুব ভালো লাগে। পাহাড়ও ভালো লাগে। পাহাড় তো দেখতে ভালো হয়, পাহাড়ে তো উঠিনি। আচ্ছা। এভারেস্টে তো আর উঠিনি। হ্যাঁ কাজী, কিন্তু সমুদ্রে সমুদ্রে তো ঝাঁপ দিতে পারছি, ওইটা ভালো লাগে সমুদ্র খুব।
আর মিউজিক শুনতে খুব ভালো লাগে, লাইভ মিউজিক শুনতে দেখতে খুব ভালো লাগে। কখনো কি গান করার ইচ্ছে হয়েছে, যেহেতু আপনার স্ত্রী একজন ভালো শিল্পী বলছিলেন আপনি, বা আপনি করতেন একসময় গান? হ্যাঁ, এটা অনেক জটিল, তবে মানে আমরা মানে ঘরোয়া আসরে আমরা মাঝে মাঝে গান টান করি, মানে আমিও সেটাতে অংশগ্রহণ করি। আমরা ইভেন আমাদের খেলোয়াড়দের মধ্যেও এই আসর হয়। তো দাবারুর কাছ থেকে আজকে কোনো গান শুনতে পাবো? না, এইটা আসলে একটু কঠিন হয়েছে। আমরা আমার মানে ঠান্ডাটা লেগেছে বলে এখন সেরকম সেই অ্যাবিলিটিটা এখন নেই আপাতত। আচ্ছা, দাবা প্রসঙ্গে আবারও ফিরি। আপনি বলছেন যে ছোট বয়স থেকে আসলে শুরু করা উচিত। আমাদের দেশে ছোটদের জন্য কতটুকু সুযোগ রয়েছে? হয়তো স্কুল লেভেলে বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে ইনডোর গেমসের মধ্যে দাবা থাকে। এছাড়া বড় শহরগুলো যদি আমরা বাদ দিই, ছোট মফস্বল শহরগুলো থেকে যারা দাবার ব্যাপারে আগ্রহী বা হয়তো তারা ভালো খেলে, তারা কিভাবে উঠে আসবে? এটা আসলে ঢাকার বাইরে হলে ইটস ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। এখনো আমাদের সেই আমরা জায়গায় পৌঁছতে পারিনি যে ঢাকার বাইরে থেকে ভালো খেলা সম্ভব। ঢাকাতে আসতেই হবে, ঢাকাতে এসে চেস ফেডারেশনের টুর্নামেন্টগুলোতে খেলতে হবে, তাহলে লেভেলটা অনেক ইমপ্রুভ করবে অবশ্যই। যেমন এখন যে প্রতি বছর স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা হয়, ওটাতে খেলতেই এরকম হবে। কিছু কম্পিটিশন দরকার আছে। হ্যাঁ, এটা খেলতেই হবে এবং ন্যাশনাল সাব জুনিয়র দাবা খেলতে হবে, তাহলে ইমপ্রুভ করা সম্ভব। চমৎকার। আমাদের যারা এখন নতুন দাবা খেলতে আসছে, তারা নিশ্চয়ই আজকে যদি দেখে থাকে এই অনুষ্ঠানটি, তারা অনুপ্রেরণা পাবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।